হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ জীব বৈচিত্র্য। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার ভালোভাবে হয়েছে, আর দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করলে খুব ভালো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে শোনো এবং আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ বাকি রয়েছে, আর প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ারও হয়ে গেছে পুরোপুরি। আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য। আজকের আলোচনা হচ্ছে পার্ট 1 নিয়ে, এরপরে পার্ট 2 করলে পুরো জীব বৈচিত্র্য চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর কিছুদিন পরেই আমি তোমাদের কিছু নোটস দেবো এই চ্যাপ্টার থেকে। আগে ফার্স্ট চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো বাকি রয়েছে বই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করার, সেগুলো আগে শেষ করব। তারপরে ফার্স্ট চ্যাপ্টারের পরে তারপরে সেকেন্ড চ্যাপ্টার, আর তারপরে আস্তে আস্তে করে বিভিন্ন বইয়ের মডেল প্রশ্নপত্র, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বানাতে বেশি মোটিভেট পাবো এবং উৎসাহ পাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা শুরুতেই তোমাদের বলবো যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। পৃথিবীর প্রত্যেকটি জীব, প্রাণী, উদ্ভিদ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা ক্ষুদ্র ক্ষুদ্র কীট, এই সমস্ত নিয়ে জীব বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। প্রথমে আমি বলবো উৎস, যে জীব বৈচিত্র্যের উৎস হচ্ছে বায়োডাইভার্সিটি। গ্রিক শব্দ বায়োস থেকে এসছে, বায়ো অর্থাৎ জীবন বা লাইফ, এবং ল্যাটিন শব্দ ডিভার্সিটাস থেকে এসছে, ডাইভার্সিটি অর্থাৎ বিভিন্নতা বা বৈচিত্র্য। তাহলে এক কথায় বায়োডাইভার্সিটির বাংলা প্রতিশব্দ হচ্ছে জীব বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম প্রয়োগ করেন 1985 সালে ডব্লিউ.জি. রসেন। এক কথায় জীব বৈচিত্র্য বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রকার জীবের বাসস্থান। সে যে কোনো প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে বা কীট পতঙ্গ হতে পারে, সেগুলোকে বলা হয় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। বিভিন্ন বিজ্ঞানী ও সংস্থা জীব বৈচিত্র্য সম্বন্ধে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো। জীব বৈচিত্র্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফার্স্ট পয়েন্ট বলবো প্রজাতিগত বৈচিত্র্য। পৃথিবীতে প্রায় 80 লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে। পৃথিবীর প্রায় সব অঞ্চলেই বিভিন্ন রকমের জীব বৈচিত্র্য দেখা যায়। কোনো অঞ্চলে বনভূমির জীব বৈচিত্র্য, মরু জীব বৈচিত্র্য, জলাশয়ের জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব রয়েছে। মানুষ পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবেই জীব বৈচিত্র্যের জন্য বা পরিবেশ থেকে বা বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জীব বৈচিত্র্যের যে গুরুত্ব সব থেকে আগে বলা উচিত তা হলো খাদ্য। খাদ্যের জন্য মানুষ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। যেমন ধরো চাল, ডাল, আটা, এগুলো কিন্তু পুরো দানা জাতীয় শস্য। তাছাড়া মাংস জাতীয় বললে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি বলা যেতে পারে। বা ডিম উৎপাদনকারী হিসেবে বলতে গেলে বলা যেতে পারে হাঁস, মুরগি ইত্যাদি ডিম। তাহলে মানুষ তার প্রাথমিক প্রয়োজনীয়তা বা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি দরকার তা হলো অন্ন। তা প্রাকৃতিক পরিবেশ থেকে অর্থাৎ জীব বৈচিত্র্যের উপর অনেকটাই নির্ভরশীল। 2 নম্বর পয়েন্ট বলবো বস্ত্র। বিভিন্ন রকমের কাপড় বা সুতির যে বস্ত্রগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু জীব বৈচিত্র্য থেকে আমরা পেয়ে থাকি। যেমন ধরো রেশম কীট, রেশম কীটের যে লালা রয়েছে সেখান থেকেও কিন্তু সুতো পাওয়া যায়, সেই সুতোই আমরা বস্ত্র হিসেবে পরিধান করে থাকি। এরপরে বলবো বাসস্থান। তাহলে অন্ন, বস্ত্র আর লাস্ট পয়েন্ট হচ্ছে বাসস্থান। এই তিনটে হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা জীব বৈচিত্র্য থেকে পেয়ে থাকি। বাসস্থান করতে গেলেও অনেকটা কাঠের উপর নির্ভরশীল। আগেকার যুগে বা ধর জাপানে ম্যাক্সিমাম ঘরগুলো হয়ে থাকে কাঠের। বা গৃহ নির্মাণ করতে গেলে ধরো কাঠের বিভিন্ন গুরুত্ব রয়েছে। কাঠের জন্য হেলান দেওয়া, বা যখন কোনো দোতলা ছাদ দেওয়া হয় তখন কিন্তু কাঠের তক্তা মারা হয়। তো এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটেই কিন্তু আমরা জীব বৈচিত্র্যের উপর নির্ভর করে থাকি। নেক্সট পয়েন্ট বলবো চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ঔষধ তৈরিতে গাছেদের বা জীবেদের বা প্রাণীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরো মরফিন, অ্যাসপিরিন, কুইনাইন ইত্যাদি যে ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সেগুলো কিন্তু জীব বৈচিত্র্য থেকে আমরা পেয়ে থাকি। এগুলো যখন তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করব তখন আমি ডিটেলস এগুলো
লিখবো। নেক্সট পয়েন্ট বলবো শিল্পগত মূল্য, অর্থাৎ বিভিন্ন শিল্পক্ষেত্রে জীব বৈচিত্র্যের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরো কাপড় তৈরি করতে, এটা কিন্তু একটা কার্পাস বয়ন শিল্পের মধ্যে পড়ছে। পারফিউম তৈরি করতে, রং তৈরি করতে কিন্তু জীব বৈচিত্র্যের অন্যতম বা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাদ্য ও স্বাস্থ্য রক্ষায় জীব বৈচিত্র্যের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক সেরকম অর্থনৈতিক ক্ষেত্রেও জীব বৈচিত্র্যের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরো কোনো একজন ব্যক্তি জঙ্গল থেকে বা বন থেকে যদি কোনো কাঠ সংগ্রহ করে বা তন্তু, রবার বা ট্যানিং যদি সংগ্রহ করে, সেগুলো কিন্তু তার অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বড় বড় গাছ যেমন বট, অশ্বত্থ ইত্যাদি গাছগুলি দ্রুত বাষ্পোচ্ছন করে, ফলে পরিবেশকে ঠান্ডা রাখে। তাছাড়া ঝড়ের গতিবেগকে হ্রাস করতেও কিন্তু জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরো আইলা হয়েছিল 2009 সালে এবং আমফান হয়েছিল 2020 সালে। সুন্দরবন যদি না থাকতো তাহলে কলকাতা এবং সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু রক্ষা পেত না। আর এই সুন্দরবনের বনটা রয়েছে বলে বিভিন্ন রকম গাছ, সুন্দরী, গরান, গেওয়া, এই গাছগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঝড়ের গতিবেগ কমানোর জন্য। তাছাড়া বড় বড় উদ্ভিদ শব্দ দূষণ নিয়ন্ত্রণও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশ দূষণও জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধরো যেমন বিভিন্ন শিক্ষামূলক ভ্রমণ হয়ে থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে সাংস্কৃতিক বিনোদনের জন্য বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় যে কাজের একঘেয়েমি দূর করার জন্য মানুষ ঘুরতে যায়, ধর মেঘালয় বা কাশ্মীর বা ধরো কেরালা ইত্যাদি জায়গায় ঘুরতে যাচ্ছে, তাহলে কিন্তু এগুলো সাংস্কৃতিক বা বিনোদনের জন্য বা মানুষের একঘেয়েমি থেকে দূরে থাকার জন্য মানুষ কিন্তু ঘুরতে যাচ্ছে। আর সেক্ষেত্রে জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট পয়েন্ট বলবো গার্হস্থ্য জীব বৈচিত্র্য। গার্হস্থ্য জীব বৈচিত্র্য বলতে বোঝায় গৃহে বা গৃহের পাশাপাশি কোনো অঞ্চলে কোনো উদ্ভিদ ও প্রাণীর চাষ করা হয় বা প্রতিপালন করা হয়। দেখবে অনেক সময় গ্রামের মধ্যে বা শহর অঞ্চলে দেখা যায় যে আম গাছ বা অনেক সময় পেয়ারা গাছ লাগানো হয়ে থাকে। তো এটা হচ্ছে কি গার্হস্থ্য জীব বৈচিত্র্য। গার্হস্থ্য জীব বৈচিত্র্যের অনেক উপযোগিতা বা গুরুত্ব রয়েছে। এগুলি গৃহের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বা ধরো বাড়ির মধ্যে আম গাছ বা পেয়ারা গাছ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। তাছাড়াও অবসর সময়ে সেখানে বসে থাকা হয় বা গাছে অনেক সময় দেখবে অনেকে ফটোশুট করছে। আবার অনেকে গৃহের মধ্যে কুকুর, ছাগল, বিড়াল বা খরগোশ পালন করে থাকে। এগুলো অনেক সময় অবসর সময়ে বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে খাদ্যের চাহিদা পূরণেও এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরো একটা বাড়িতে আম গাছ রয়েছে, খুব বড় রয়েছে, বা একটা পেয়ারা গাছ রয়েছে, তো সেইগুলো থেকেও কিন্তু খাদ্যের চাহিদা পূরণ হয়ে থাকে। এবারে বলবো আগন্তুক প্রজাতি। আগন্তুক প্রজাতি বলতে বোঝায় যখন অন্য কোনো দেশ থেকে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি আনা হয়, তখন কিন্তু সেটাকে বলা হয় আগন্তুক প্রজাতি। যেমন দক্ষিণ আমেরিকা থেকে আমাদের দেশে কচুরিপানা আনা হয়েছিল দূষণ রোধের জন্য এবং যে কচুরিপানা যে ফুল হয় তার সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু বর্তমানে কচুরিপানার প্রচুর বংশ বিস্তার হয়েছে, ফলে বিভিন্ন পুকুর, ডোবা ইত্যাদি জলাশয় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। ফলে পুকুর, ডোবা ইত্যাদির জলাশয় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাছাড়া আমেরিকা থেকে যখন গম আমদানি করা হয়, তখন তার সাথে পার্থেনিয়াম এসেছিল। আর এই পার্থেনিয়ামের রেণু আমাদের দেশের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অ্যালার্জি হয়ে থাকে। তাছাড়া অস্ট্রেলিয়া থেকে আগত ইউক্যালিপটাস গাছ এবং আফ্রিকা থেকে আগত ক্যাটফিশও আমাদের জীব বৈচিত্র্যকে অনেকটা বিপদের মুখে ঠেলে দিচ্ছে। নেক্সট বলবো উদ্ভিদ বৈচিত্র্য থেকে আমরা বিভিন্ন রকম দ্রব্য পেয়ে থাকি। যেমন কাঠ। কাঠ যেমন তোমরা জ্বালানি হিসেবে কাজে লাগে। তাছাড়া নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ তরুক্ষীরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন পেঁপে গাছের প্যাপাইন থেকে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয়ে থাকে। গদ ছাপার শিল্পে বা প্রসাধনী শিল্পেও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন উৎস অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি তোমরা একটা ছকের মাধ্যমে দেখে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমাদের আলোচনা কেমন লাগছে এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে আমি যে আলোচনা করলাম
এই ভিডিও দেখার পরেই তোমরা টেক্সট বুকটা একবার দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে। এবারের টপিক হলো জীব বৈচিত্র্যের স্তর সমূহ। তোমরা জানো যে জীব বৈচিত্র্য কাকে বলে, আর জীব বৈচিত্র্যের স্তরকে তোমরা কোনো বইয়ে দেখবে 3টি ভাগ আছে এবং কোনো বইয়ে দেখবে 4টি ভাগ আছে। আমি তোমাদের 4টি ভাগে বলবো, শুধুমাত্র গার্হস্থ্য জীব বৈচিত্র্য কোনো কোনো বইয়ে নেই। যদি পরীক্ষা আসে মোট কটি জীব বৈচিত্র্য রয়েছে, তাহলে কিন্তু তোমরা 3টি বলবে। আর যদি 3 অপশন না থাকে, 1, 2, 4, 5 বললো, তাহলে কিন্তু 4 বলবে। আর যদি অপশন থাকে 1, 2, 3, 4, তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই 3 বলবে। ঠিক আছে, প্রথমে বলবো জেনেটিক বৈচিত্র্য বা জিন বৈচিত্র্য। কোনো একটি প্রজাতি অথবা একের বেশি প্রজাতি, 2টি বা তারও বেশি প্রজাতির মধ্যে যখন জিন, ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি নিয়ে বিভিন্ন প্রভেদ দেখা যায় বা পার্থক্য দেখা যায়, তাকে বলা হয় জেনেটিক বৈচিত্র্য বা জিন বৈচিত্র্য। জিনের মাধ্যমেই বংশগত তথ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে এগিয়ে নিয়ে যায়। একটি বাস্তুতন্ত্রে অথবা একটি জীব বৈচিত্র্যের মধ্যে প্রাণীদের মধ্যে অবাধ যৌন মিলন, নিষেক, ডিম্বাণু ইত্যাদির মাধ্যমে জিনের বৈচিত্র্য দেখা যেতে পারে। এক্ষেত্রে প্রকরণ বা ভেদও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এটা ক্লাস 10-এ পড়েছিলে। একই প্রজাতিভুক্ত জীবের জিনগত বৈচিত্র্যের ফলে উপপ্রজাতি, ব্রিডস, রেস ইত্যাদি দেখা যায়, এমনকি প্রকরণ বা ভেদও দেখা যেতে পারে। নেক্সট স্তর হলো প্রজাতি বৈচিত্র্য। কোনো একটি নির্দিষ্ট এলাকার বিবিধ প্রজাতির জীবের উপস্থিতি এবং তাদের আপেক্ষিক যে প্রাচুর্য রয়েছে, তাকে বলা হয় প্রজাতি বৈচিত্র্য। যেমন ধরো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বাস্তুতন্ত্রে বা প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্রে প্রজাতির সমৃদ্ধি দেখা যায়। আর প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি পেলে খাদ্য শৃঙ্খলের দৈর্ঘ্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি নতুন নতুন খাদ্য শৃঙ্খল তৈরি হয়ে খাদ্যজাল গঠনের সম্ভাবনা দেখা যেতে পারে। এক্ষেত্রে জলবায়ু, বৃষ্টিপাত ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রাকৃতিক পরিবেশের যদি উপাদান পরিবর্তিত হয়, তাহলে কিন্তু সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন ধরো, কিছু কিছু প্রাণী রয়েছে যারা নোনা জল থাকে, আবার কিছু কিছু প্রাণী রয়েছে যারা মিষ্টি জল থাকে, বা কেউ কেউ বনভূমিতে, কোনো কোনো প্রাণী তৃণভূমিতে থাকে, বা কোথাও মরুভূমিতে থাকে। তো এটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, মানে স্থান পরিবর্তন। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য। প্রথমে আমি আলফা বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। আলফা বৈচিত্র্য হলো কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রাপ্ত জীব বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা 2টি বিভিন্ন বা ভিন্ন প্রজাতির বাসস্থান। গামা বৈচিত্র্য হলো ভিন্ন ভিন্ন ভূপ্রাকৃতিক বা ভৌগোলিক অঞ্চলে যে উদ্ভিদ বা প্রাণী দেখা যায়। আজকের লাস্ট টপিক যেটা আলোচনা করব, সেটা হলো জীব বৈচিত্র্যের হ্রাসের কারণ ও ফলাফল। যদি কোনো একটি ভৌগোলিক অঞ্চল বা নির্দিষ্ট একটি অঞ্চলে যদি কোনো পার্টিকুলার একটি জীব বা অনেক কটি জীব যদি আস্তে আস্তে করে কমে যায়, বা কিছু দিনের জন্য যদি কমে যায়, অথবা পুরোপুরি স্থায়ীভাবে বিলুপ্ত হয়ে যায়, তাকে বলা হয় জীব বৈচিত্র্যের বিনাশ। আর বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় প্রাণী বা জীবেদের যে সংস্থা পরিসংখ্যান করে থাকে, তা হলো IUCN এর রেড ডেটা বুক। জীব বৈচিত্র্য আস্তে আস্তে করে কমে যাচ্ছে কেন, অথবা জীব বৈচিত্র্য হ্রাসের কারণ কি, প্রথমে যদি বলা হয় তাহলে বলা হবে যে গাছপালার সংখ্যা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। বিভিন্ন শৌখিন জিনিসপত্র করা বা আসবাবপত্র করা বা বিভিন্ন কারখানা বা শিল্পের ক্ষেত্রে এগুলো কাজে লাগানোর ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে। আর উদ্ভিদ বা গাছের সংখ্যা যখন কমে যায়, তখন কিন্তু বিভিন্ন প্রাণী বা উদ্ভিদরা গাছের মধ্যে আশ্রয় নেয়, তারাও কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে। তাছাড়া জীব বৈচিত্র্যের হ্রাসের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো দূষণ। মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, এমনকি শব্দ দূষণও জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ। আর এই দূষণের ফলে ফুসফুস ঘটিত বিভিন্ন রোগ বা হার্টের রোগ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে পরিকল্পনা ছাড়া উন্নয়ন করা হচ্ছে, যেমন জলাধার নির্মাণ, বাঁধ নির্মাণ ইত্যাদির ফলে কিন্তু জীব বৈচিত্র্য আস্তে আস্তে করে হ্রাস পাচ্ছে। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ও জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ। অনেক সময় দেখা যাচ্ছে যে বন্যা, সুনামি, ভূমিকম্প ইত্যাদি হয়ে থাকে, তার ফলে কিন্তু জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। যেমন 2004 সালে সুনামি হয়েছিল, 2020 সালে আমফান হয়েছিল, 2009 সালে আইলা ঝড় হয়েছিল। এর ফলে কিন্তু জীব বৈচিত্র্য অনেকটা হ্রাস পেয়ে থাকে। জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ হলো বিশ্ব উষ্ণায়ন।
মেরু অঞ্চলের বরফ গলার ফলে মহাসাগরীয় যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জলের স্তর কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। তার ফলে কিন্তু জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে। অনেক সময় দেখা যায় যে চোরা শিকাররা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকম প্রাণীকে হত্যা করে। বাঘকে মারে তার চামড়ার জন্য, হাতিকে মারে দাঁতের জন্য, গন্ডারকে মারে খড়গের জন্য। তো এইটাও কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান কারণ। বিভিন্ন রকম আইন করলেও এরা কিন্তু আইনের ফাঁক দিয়ে ঠিক গলে চলে যায়। তার ফলে কিন্তু চোরা শিকারীরা ঠিক মতো ধরা পড়ে না। জীব বৈচিত্র্য হ্রাসের ফলে কি কি ক্ষতি হতে পারে বা এর ফলাফল কি? ফার্স্ট পয়েন্ট বলবো যে পরিবেশ দূষণ হওয়ার ফলে যে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে মানুষের মধ্যে বা বিভিন্ন জীবের মধ্যে। তাছাড়া প্রাকৃতিক সম্পদ যদি দিনের পর দিন কমে যায় তাহলে কিন্তু ঔষধ বা খাদ্য বস্ত্রের জন্য জীব বৈচিত্র্য অনেকটা বিনষ্ট হয়ে যাবে। অনেকে আবার জীব বৈচিত্র্যের উপর নির্ভর করেই তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রেও একটা কুপ্রভাব পড়বে। শুধুমাত্র মনুষ্য জাতির উপর নয়, পরিবেশের উপরেও একটা নেগেটিভ প্রভাব পড়বে। যেমন ধরো বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট হবে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে অনেকটা তারতম্য ঘটে যাবে, আর অন্যান্য যে প্রাণী রয়েছে তারাও কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করো যদি কোনো অসুবিধা হয়, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও দেখার পরে তোমরা অতি অবশ্যই টেক্সট বইটা একবার ভালো করে দেখো, আর টেক্সট বইটা দেখার পরেই তোমরা আস্তে আস্তে করে এমসিকিউ গুলো সলভ করবে। তাছাড়া খুব শীঘ্রই আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বছরের প্রথম থেকেই ভালো করে পড়াশোনা শুরু করো।